1/11-এর সময় মাত্র 14 দিন আগে দেশের সরকার পরিবর্তন হয়েছিল। সুতরাং এত ধরেন না যে শিডিউল দিয়ে দিলে নির্বাচন হয়ে যাবে, নট নেসেসারি। শক্তিগুলো ঠিক নাই। এখন ধরেন একটা সেন্টারে বড় দল যদি আমি দুটো জোটই ধরি, ধরেন ইসলামিক আন্দোলন, জামাতে ইসলাম, এদিকে বিএনপি বা তারা মিলে একটা সেন্টারে 200-400 লোক গেল, হাঙ্গামা শুরু হলো। তখন তো পাট খেতে ব্যালট বক্স নিয়ে দৌড়াবে অথবা ধান কাটে দৌড়াবে, কে ঠেকাবে? সুতরাং যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানের শক্তি অন্তত পক্ষে সবাই আন্তরিকভাবে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একমত না হবে, অর্থাৎ বাহ্যিকভাবে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে। এখন আপনি রিক্সায় ওঠেন, দেখেন আপনাকে চিনে জিজ্ঞেস করবে নির্বাচন হবে তো, এখনও শঙ্কা কাটে নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই যদুই কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই। এখন তার কথা কেউ বিশ্বাস করে না, এর ভিতরে চাল আছে কিনা, এর ভিতরে ঠিক আছে কিনা, এরকম। সুতরাং আর আমাদের দেশে প্রত্যেক নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে, পরাশক্তির নিজস্ব এজেন্ডা আছে। আমি কিন্তু যুগান্তরেও লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন রিয়েলি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে। আমি বলবো দেখেন, ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপোর্টের উপরে ট্যাক্স বসালো না আমেরিকা, তখন তো নেগোশিয়েট করতে গেছে, যা কিন্তু গোপন চুক্তি করে আসছে। চুক্তিটা আজ পর্যন্ত জানি না। অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে কেন? এভাবে কোনো রাজনৈতিক দল কিছু বলে না। বলেন, গোপন চুক্তি একটা নির্বাচিত সরকার করবে কেন? গোপন চুক্তি গণতান্ত্রিক দেশে কেন হবে আপনি বলেন? গোপন চুক্তি করছে। এখন আপনি দেখেন 2টা পোর্ট বিদেশিদের হাতে দিয়ে দিছে, মানবিক করিডোর যে দিবে না এটার নিশ্চয়তা কি? আপনি বলছেন যে রাজনৈতিক অভ্যুত্থানের শক্তিগুলোর একতার কথা বলছেন। আমরা যদি দেখছি যে বিএনপির নমিনেশন ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত যারা, বিক্ষুব্ধ যারা, তাদের সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের পক্ষের একটা ঝামেলা চলছে। আবার বিএনপি জামাত তাদেরও দেখা গেছে সমর্থকদের মধ্যে ঝামেলা এখনই শুরু হয়ে গেছে। তাহলে এটা রাজনৈতিক দলগুলো কিভাবে কন্ট্রোল করবে? রাজনৈতিক দলগুলো যার দল তাকে কন্ট্রোল করতে হবে। তারা তো সরকার তো পিঠায় তাদের ঠিক করতে পারে। দলের হিসেব অনুযায়ী তো সর্বোচ্চ শাস্তি তাদের বহিষ্কার, বিভিন্ন কারণে তারা বহিষ্কার করেন, কিন্তু এটা তো কন্ট্রোল করতে পারছেন না। বহিষ্কার হলে ধরেন বিএনপির অনেক বহিষ্কার করছে, প্রায় 5-7 হাজার হয়ে পারে। তো এদেরকে তো বলে তারা মুখে যে তাদেরকে আপনার গ্রেপ্তার করুক না কেন। এখন আইনশৃঙ্খলা বাহিনী তো এখনো টমার থেকে ওঠে নাই। অ্যারেস্ট করলেই তো বিএনপির লোক হলে অ্যারেস্ট করে না, জামাতের লোক হলে অ্যারেস্ট করে না, ইসলামিক আন্দোলনের লোক হলে ভয় পায়, ভাবে যে তারা তো এখন রুলার, সরকার তো কোনো মতে আছে, তারা তাদের কাউকে ধরে না। কারণ আপনি বলছেন যে এই যে নির্বাচনের ট্রেন, এই ট্রেনের যাত্রা হবে না যদি সরকার এবং বাইরেরা বলে যে স্টেক হোল্ডার যারা আছে তারা। স্টেক হোল্ডার কেমন হবে? নির্বাচন যেন তেনভাবে নির্বাচন হয়ে ক্ষমতায় যাওয়াই মানে দেশকে লুটপাট করা। এই লুটপাট ছাড়া তো এদের কোনো যোগ্যতা নাই। পার্লামেন্টটা কি ছিল? কতগুলো দুর্নীতিবাজ একটা ক্লাবঘর, যেখানে 90 থেকে 95 জন এমপি মন্ত্রী দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। যে দল তখন ক্ষমতায় ছিল তাদের আপনি একটা জরিপ করেন, একটা স্থানে একটা পাইলট স্কিম নেন, একটা আসনে আপনি তদারকি করেন, সেখানে দেখবেন আপনি যে মন্ত্রী, এমপি, স্থানীয় নেতা, পার্টি নেতা, উপনেতা, শতকরা 90 থেকে 95 ভাগ যেখানে দুর্নীতির সাথে জড়িত। আর এই দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য আমরা সরকারকে যে কথাগুলো বলেছি যে আপনি আপনার মতো একজন উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন সাহেব। ফখরুদ্দিন তো সব চান্দাবাজ, টেন্ডারবাজ, দখলবাজকে ঠান্ডা করে ফেলাইছিল। উনি পারে না কেন? আইন শৃঙ্খলা রক্ষার কি হয়? তার মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়ছিল ফখরুদ্দিন সময়, কিন্তু এই চান্দাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ কত একেবারে ঠান্ডা করে দিয়েছিল। বলেছে এখন পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা। না, এটা মনোবল ভাঙ্গা তো এমন একটা অপকর্ম করছে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রদের সাথে, দেশের অস্ত্র দিয়া, দেশের টাকা দিয়া অস্ত্র কিনে সেই অস্ত্র জনগণের দিকে গুলি করিয়া নির্মমভাবে পাখির মতো হত্যা করেছে। তারা নির্মমভাবে এই পুলিশ করেছে, এই ডিজিভাই করেছে, এনএসআই করেছে। এবং সবচেয়ে আশ্চর্য হলো দেশটা যে কত চ্যালেঞ্জের মধ্যে আছে। একটা দেশের গোয়েন্দা সংস্থার বড় বড় অফিসাররা পালিয়ে যায় একটা শত্রু দেশে। আমার ডিজিফাই মানে আমার অস্ত্র কোথায় কী আছে গোলাপ এটা জানে, এনএসআই দেশের নিরাপত্তা কী আছে জানে। এই লোকগুলো কোথায় পালিয়ে গেল? ভারতের যে কর্মকাণ্ড, ভারতকে কি আর বন্ধুরাষ্ট্র বলা যায়? ভারতের প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে দেখেন, একটা আন্তর্জাতিক নদী চুক্তি ভায়োলেট করে দেশটাকে শুকনার দিনে মরুভূমি বানায়, আবার বর্ষার দিনে এটাকে একটা সাগর বানাই দেয়। এই যে একটা শত্রু রাষ্ট্র পাখির মতো লোককে সীমান্তে হত্যা করে কাঁটাতারে বেড়া, বিশ্বে কোথাও আসে একটা দেশকে এইভাবে ঘেরাও করে রাখে, 3 দিকে, একদিকে বঙ্গোপসাগর আর 3 দিকে ভারত ঘেরাও করে রাখে, এরকম কোথাও আসে বলেন? আমার বন্ধু রাষ্ট্র কি? সেই দেশে চলে যায় কারা? গোয়েন্দার সংস্থার লোকেরা।
কত বড়। এবং এই দেশে যারা ক্ষমতায় ছিলেন মন্ত্রী এমপি তারা যায় ওখানে দেশের সমস্ত গোপন তথ্য তাদের কাছে তারা আপনার সরবরাহ করে। এটা চ্যালেঞ্জ হলো সবচেয়ে বড় দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাজে এখন নির্বাচনের ট্রেনে নির্বাচনের বাজিব একটা কথা বলছে যে বিদেশি যে শক্তির পরাশক্তিগুলোই বাড়িয়ে যায়। এখন তারা আজকে দেখেন পিটার হাস যখন এখানে ছিল অ্যাম্বাসেডার ছিল, হাইকমান্ড রাষ্ট্রদূত ছিল, তখন কি করছে বিএনপি হুমড়ি খেয়েই পড়তো তার দিকে। আবার ইন্ডিয়ান অ্যাম্বাসেডার দিকে আওয়ামী লীগ হুমড়ি খেয়েই পড়তো। মানে দুইটা দেশ এদিকে দুইটা দলকে নিয়ন্ত্রণ করতো, তারা আগামীতে ক্ষমতা যাবে, টু পার্টিস। আপনার কি মনে হয় ট্রেন নিরাপদ পথে আছে? না, ট্রেনটির মধ্যে নাই। তো ট্রেন নিরাপদ না থাকলে নির্বাচন ভালো হবে? এটা লক্ষণে বলে তা হবে না। তাহলে আপনারা কি করবেন? না, বিপ্লব করবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতি নেই, এসে আবার কথা বলবো। দর্শক, কথা বলছিলাম নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে, নির্বাচন কমিশনার বলেছেন। ভোট প্রসঙ্গে আরো কথা হবে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSS স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম নির্বাচনী ট্রেন প্রসঙ্গে। প্রথম পর্বেই বলেছিলাম জনাব এম এ আজিজ যে আব্দুল আজিজ যে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন নির্বাচন বানচালের জন্য 50 জন প্রার্থীকে খুন করার টার্গেট আছে, অর্থাৎ টার্গেট কিলিং করা হবে। এটি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে এই ধরনের একটি তথ্য তার কাছে আছে। আবার এদিকে নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্রের আভাস আছে বিএনপির কাছে। নজরুল ইসলাম খান বলেছেন যে নির্বাচন নিয়ে জনগণ ষড়যন্ত্র আর হতে দিবে না, আর দ্রুত তফসিলের দাবি আজকেও জামাত বলেছে। দেখেন, একটা হলো নজরুল ইসলাম খান মানে বিএনপি, জি, উনি ষড়যন্ত্র দেখছেন। উনি ষড়যন্ত্র দেখছে, তাহলে সরকারকে কমিউনিকেট করা উচিত এবং বড় দল হিসেবে ষড়যন্ত্র যাতে না করতে পারে তার জন্য সজাগ থাকা, সবাইকে 50 প্রার্থীকে টার্গেট কিলিং, এটা তো ভয়ঙ্কর কথা। এখন সে পাবলিকলি কেন বললো? এটা টার্গেট যদি হয় তো সরকারকে বলবে, সরকারকে যে ডিপার্টমেন্ট সেখানে বলবে যে এই টার্গেট হয়েছে 50 জন, এই যে তথ্য আছে দেন, এটা চেক দেন। উনি পাবলিকলি বলতেছে কেন? তার মানে এটা পুরো দেশটাকে টেরোরাইজ করতেছে। আপনার চোখে কি কোনো ষড়যন্ত্র বা সন্দেহ চোখে পড়ে? না, আমার চোখে তো আমি আগেই বলেছি যে এদেশের যে কোনো নির্বাচনের সময় পরাশক্তিগুলোর ষড়যন্ত্র বলবো না, তাদের নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করে। এবং এই নির্বাচন আপনি খেয়াল করে দেখেন, আপনি যে এই যে আমি যে জায়গায় শেষ করছিলাম, এই যে আপনার হলো আপনার চুক্তি, গোপন চুক্তি, এই চুক্তির ব্যাপারে কোনো কথা কেউ বললো না। কারণ যদি আমেরিকা অসন্তুষ্ট হয়, আমেরিকার দরকার আছে ইলেকশনে পাস করতে হলে, ক্ষমতায় টিকে থাকতে হলে। ভারতের এগেনস্টে কুসুম কুসুম বিরোধিতা করে। এই সরকার এসে প্রথম বলছিল না আমাদের ডিস্টার্ব করলে তাদের 7 সিস্টার আছে, এখন আর কয় না। 30টার মতো চুক্তি এবং সমঝোতা চুক্তি সব ভারতের অনুকূলে শেখ হাসিনা করে গেছে। একটা চুক্তি রিভিউ হয়েছে? একটা চুক্তি না। বরঞ্চ সব চুক্তি অনুযায়ী যেতে আদানির সাথে কাছে যে চুক্তি, পাওয়ার চুক্তি, তার তো চুক্তি তো বাতিল করতেছে না, চুক্তি তো ধরা খেয়েছে, বাকি পড়ছে, টাকা দিচ্ছে, ডাবল রেটে বিদ্যুৎ আনতেছে তো সরকার। তো এই জন্য বলছি যে যাই বলুক না কেন, আমাদের দেশে পলিটিশিয়ানরাও ভাবে ভারতকে খেপাবো, ভারত বিরোধিতা করব ভোট পাওয়ার জন্য বেশি, কিন্তু ভারত যাতে খেপে না যায়, তাহলে সরকারে যাইতে পারবো না, গেলেও থাকতে পারবো না। আর আমেরিকার সাথে ব্যাপারটা হলো যে আমেরিকা যদি রাগ করাই বা গোসা করাই, বেশি সমালোচনা করি, আমেরিকার হাতে সব আন্তর্জাতিক সংগঠন সবগুলি, এই ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, IMF বলেন, যত আছে সব তারা ফাইন্যান্স তারা টিকে রাখে। এখন তাহলে তো দেশ চালাতে পারবে না, এখান থেকে তো হেল্প লাগবে কোনো না কোনোভাবে। আপনি দৃশ্যমানগুলোর চেয়ে বড় ষড়যন্ত্র দেখছেন পরাশক্তিগুলোর। অফকোর্স দৃশ্যমান এখানে দৃশ্যমান আপনার শক্তিগুলো যদি বলেন, লোকাল যে রাজনৈতিক দলগুলো আছে, ধরেন এই যে জামাতের নায়েবে আমির ভারতের দোভালের সাথে দেখা করে আসছে না, কি কইছে বলে না তো এসে কিছু। একবার অনেক আগে এই সরকারের আগে সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান গেছিল না জিএম কাদের দেখা করতে, মোদির সাথে দেখা করে এসে রিপোর্টের ব্যাককুপের মতো বলে দিচ্ছে না, বলা যাবে না, যা আলোচনা হয়েছে বলা যাবে না। কেন? পলিটিশিয়ানের কথা জানা যাবে না? পলিটিশিয়ান আর একটি সরকারের গোয়েন্দা সংস্থা বা প্রধানমন্ত্রী বলেন, যাই বলেন, সরকার প্রধান বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, দেখা করবে, বলা যাবে না কেন? সাথে সাথে তো রিপোর্টারকে বলতে হবে ওখানে, বলে না তো। ধন্যবাদ আপনাকে। আসলে এই জামাতের যেটি বলেছেন সেটা আসলে আমি স্পষ্ট নই, যদি একটু আপনার কি জানা আছে যে ভারতে যে দেখা করে এসেছে? আমি এটা জানি না, দেখা করছে। আপনার কি মনে হয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? এটা আব্বাস আলী খান যখন ছিলেন তখন ওই লালকৃষ্ণ আদবানি যখন ছিল,
ওদের উপপ্রধানমন্ত্রী বোধ হয়, তখন একবার গেছিলো লালকৃষ্ণ আদবানির আমলে, সেইটা তো আব্বাস আলী খান সাহেব নাই। এটা নিয়ে তো এটা ছিল। এরপরে নায়েবা আমির না উনি ওই যে তাহের আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ মাস তাহেরের কথা তিনেক বলেছেন। আগে গেছে, দেখা করছে, এটা- এবং এটা অফিসিয়ালিও যায় নাই, কেমনে যায় দেখা করে আছে, কি করছে তাও বলে নাই, তারা কোনো জানে। পেপার টেপার তো আসে নাই মনে হয়, আইসে না, নাকি? একটা ছবি এসেছিল এবং পরে এটার ব্যাপারে এসেছে এটা এআই দিয়ে বানানো, এরকম একটা ওই প্রচার আইডি ছিল। বানানো, এটা আমার জানা নাই। আমার তো মনে হয় যে তো জানা থাকার কথা। আর রাশেদ খান গণ অধিকারের সাধারণ সম্পাদক বলেছেন 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এই নির্বাচন। আমি এটা নিয়ে এত গুরুত্ব দিই, এইসব কথা না তিনি বিচার বিশ্লেষণ করার না। রাশেদ খান কি বলে না বলে, ওই যে ভাই যেটা বলেন যে আপনি তো সরকারের গোয়েন্দার কাছে বা সরকারের কাছে এটা দিতে পারতেন, তাহলে দেখুন একটা ষড়যন্ত্র চলছে, আপনি এটা দেখেন না। দেখে সে যখনই প্রকাশ্যে বলা শুরু করলো এই কথাটা, তাই আমি মনে করি যে এটার মধ্যে একটা রহস্য আছে, একটা রহস্য আছে। কাজে এই বিষয়টা উনি কীভাবে বলেন আমার কাছে, ওনাকে জিজ্ঞেস করে টকশোতে উনি এনে ওনাকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। আপনারা 8 দল কি কোনো ষড়যন্ত্র দেখছেন নির্বাচন ঘিরে? না, আমরা দেখছি ষড়যন্ত্র দেখছি না। আমরা দেখছি যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য, যে কারণে একটা গণঅভ্যুত্থান ঘটলো, তার মধ্যে প্রধান চাওয়া ছিল আপনার কি বলে সংস্কার, তারপর হলো বিচার এবং নির্বাচন। তা নির্বাচন অভ্যুত্থানের একটা মৌলিক অংশ মনে করি আমি। আমরা এতটুকু সন্দেহ যে সরকার যেভাবে এখনও লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা এখনও করতে পারে নাই, প্রশাসনকে ঢেলে সাজাতে পারে নাই। লটারির মাধ্যমে উনি কী করলেন, ওসি পাল্টাইলেন, ডিসি পাল্টাইলেন। তাই ওসি এখানে দুর্নীতি করতে, এখন যেখানে যাবে সেখানেও তো করবে। হ্যাঁ, একই তো। এই যে লটারির মাধ্যমে যে এক জায়গা থেকে এক জায়গায়, লটারির দাবি তো আপনাদের আন্দোলনের শরীক জামাতের পক্ষ থেকে ছিল। না জামাতের পক্ষ থেকে এটা আমি জিজ্ঞাসা করছি যে এটার বাস্তবতা কি। আপনি মনে করেন আপনি এই থানার ওসি, কিন্তু আপনি গেলেন ওই থানায়, ওনারা হলো এই থানায়, তাহলে আপনি তো এখানে যা করছেন ওখানেও তাই করবেন, তো একই তো। এই লটারি দিয়ে যোগ্যতার ভিত্তিতে, সততার মাধ্যমে, তার বিগত দিনের রেকর্ড কি, তার অবস্থা কি, এটা না জানিয়ে আপনি লটারির মাধ্যমে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা হচ্ছে একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা গণভোট মানে পিআর গণভোট এগুলোর যে দাবিগুলো ছিল এগুলো থেকে তাহলে সরে এসেছেন? না, এটা তো আছে, মানে গণভোট নির্বাচনের আগে হওয়া এই দাবি থেকে সরে এসেছেন? চলতেই থাকবে। না, গণভোট যে একই দিনে হওয়ার বিরোধিতা করছিলেন আপনারা, না, সেটা থেকে সরে এসেছেন? গণভোটের এখন একদিনে তো সরকার ঘোষণা করে ফেলেছে, কিন্তু আমাদের নিয়ম হলো যদি এই যে গণভোট একদিন হয়, এটাও সুষ্ঠু নির্বাচন না হওয়ার পিছনে একটা কারণ, পিআর পদ্ধতি না হওয়া এটাও একটা কারণ, লেভেল ফিলিং না এটাও একটা কারণ। অনেকগুলো বহুবিধ কারণ আমরা ফাইন্ড আউট করছি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার। কিন্তু আপনাদের এই দাবিগুলোকেই বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলা হচ্ছিল তখন। না, বিএনপি তো অনেক কিছুই বলে, তারা তো কখন কি কোনটা বলে। এখন তো বিএনপি নির্বাচন পিছাতে চায় বিএনপি, তাই তো নির্বাচন পিছিয়ে তাদের কথা মতো। আর এই সরকার কেন পিছাতে চায়? না, পিছাতে চায় তো মনে করেন বিএনপি নেতাকে, কে নেতা, একজন তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এবং সে অনেকেই তো অধিকাংশ যারা জনগণ এবং অধিকাংশ বুদ্ধিজীবী তারা বলছে উনি ক্লিনিক্যাল ডেথ, ওনার দিয়ে আর এদেশে রাজনীতি করা এই ধরনের নেতৃত্ব দেওয়া সম্ভব না। আর একজনের তো এদেশে নাগরিকত্ব নেই, তার এনআইডি নাই, তার ভোটার নাই এদেশে, সে তো কিছুই নাই। তা বিএনপি এখন তো একটা মহাসংকটে, আগে যা বুঝেছি জনগণকে যে তারেক জিয়া দেশে আসবে, আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে, হ্যাঁ প্রধানমন্ত্রী ইত্যাদি অনেক কিছু, এখন তো দেখা গেল না সব গোমর ফাঁকা হয়ে গেছে। তো উনি তো এই মাসে আসবে। কিসে আসবে, কীভাবে আসবে? আসলে তো একদিনের জন্য তো বলছে ট্রাভেল পাস দেবে, উনি কি জন্য কীভাবে আসবে, উনি দেশে আসবে কীভাবে? উনি অ্যাসাইলামে ইনেছে না ইংল্যান্ডে, উনি না আসলে কি আপনাদের সুবিধা? না, সুবিধাতে কিছু আসে যায় না, ওটার ব্যক্তির উপরে আমরা কোনো নির্ভর করি না, আমরা সিস্টেমকে বিশ্বাস করি। সিস্টেম ভালো হইলে দেশ ভালো হবে, সিস্টেম খারাপ হলে, আমরা বহু নেতার পরিবর্তন দেখছি কিন্তু দেশের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা বলছি শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই, এটা হলো আমাদের একটা স্লোগান আছে, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। হ্যাঁ, এটা হলো আমাদের একটা মৌলিক স্লোগান, এইটা আমরা চাই। তারিখ যে কী করবে না করবে, কি আসবে না আসবে, কীভাবে আসবে, এবং তার বিগত দিনের কর্মকাণ্ড যেটা বিভিন্ন পত্র এখনও বের হচ্ছে, তার বিগত দিনের ফেসবুক এখনই তার বিরুদ্ধে কর্মকাণ্ড দেখা যায়। এখন এইটাকে কিভাবে উনি উত্তরাবেন, কীভাবে তার দল সামলাবেন, এই কথাগুলো এরপরও এখান থেকে তাকে ব্যাপারে এত অতিরঞ্জিত কথা বলে কেউ, কোনো নেতা চাটুকারিতার একটা সীমা থাকে। কেউ বলছে ওনার নাম নিলে উজু করতে হবে, এটা বলছে না, তারেক জিয়ার নাম নিতে হলে উজু করা লাগবে, এটা বলছে না। তার কাছে এভাবে অতিরঞ্জিত কথা। আর ওনার আব্বা কী করছেন, বাংলা সুটকেস সেটাকে যেটা আমরা সবাই জানি, ওনার একটা বৈশিষ্ট্য ছিল, উনি যখন খাল কাটতে গেছে তখন তো এই অবস্থা ছিল, সাদামাটা একজন লোক ছিল, আমি দেখেছি ওনার সাথে সামনাসামনি একটা সাক্ষাৎকারে আমার একটা সুযোগ হয়েছিল জিয়া রহমানের সাথে। হ্যাঁ, এবং উনি একসময় বলছিলেন এই তুমি দেখা করো আমার সাথে। এখন এই সব ঘটনা আমরা তো জানি, কিন্তু তারপরে কি, এখন ওই একটা প্রবাদ আছে যে দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজের নামে শাহজাদা। তার বাপ কী করছিল, মা কী করছিল, দাদাই কী করছিল, এইটা তো বড় কথা না, নিজে কী করলো, তার ব্যাপারে যে অভিযোগগুলো সেগুলো সে কীভাবে ঘটনা। আজকে বলছে যে আমি যা করছি বিগত দিন আমার ভুল হয়েছে, এইবার আমি দুর্নীতিমুক্ত দেশ করব। তো উনি তো এই দেশের এখন পর্যন্ত নাগরিক হয় নাই, ভোটার হয় নাই, উনি কীভাবে আসবে?
উনি যে কথাটা বলে একটা আতঙ্ক ছড়াই দিল যে আমার বাংলাদেশে যাওয়াটা এটা আমার একক সিদ্ধান্তে নির্ভর করে না। মানে কি, তুমি আটকা কোথায়, উনি কার নিয়ন্ত্রণে আছে ওখানে? এই কথা মারাত্মক না। উনি এজাবত বলছে আমার যাওয়াটা এই সময় যার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এখন একমাত্র সন্তান, জীবিত সন্তান, তার তো এখানে আসা এখন তো দরকার ছিল। কিন্তু উনি কিভাবে বলে যে আমার যাওয়াটা আসাটা এটা আমার নিয়ন্ত্রণাধীন নয়। কিন্তু যে আপনি যেটি বলছেন যে রাজনীতিতে ওনার অবদান, উনি কিভাবে বিদেশ গেছেন, কিভাবে নির্যাতিত হয়েছিলেন, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। না না, নির্যাতিত হয়েছিলেন এটা তো শুধু উনি না। এবং এই জুলাই বিপ্লব এবং দেশের রাজনীতি এগুলো না, ওখানে বসে বসে নির্যাতিত কেন হয়েছে? মানে নির্যাতিত কেন হয়েছে? কেন উনি একটা রাষ্ট্রের সেনাপতি, রাষ্ট্রপতি, হ্যাঁ,